আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অনুশীলনী 16.3-এর 1 থেকে 5 নম্বর পর্যন্ত প্রশ্নটি। আজকে আমরা আলোচনা করব 6 নম্বর প্রশ্ন থেকে। তোমরা বইয়ের 317 নম্বর পৃষ্ঠাটা একটু বের করো, দেখো এখানে অনুশীলনীর 6 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। আমি পড়ছি 6 নম্বর প্রশ্নটি। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে, অর্থাৎ বেষ্টন করে কি চারপাশে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমি প্রশ্নটি আবারও পড়ছি। একটি বৃত্তাকার পার্ক, ব্যাস দেওয়া আছে 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে, অর্থাৎ পার্কের চারপাশে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথের ক্ষেত্রফল, অর্থাৎ পথটির ক্ষেত্রফল নির্ণয় করা। আমি প্রশ্নটি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। মনে করি এটা হচ্ছে একটি বৃত্তাকার পার্ক। ওই পার্কের কেন্দ্র হচ্ছে এটি। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেওয়া আছে, যেটা 26 মিটার। তাহলে এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, ব্যাসার্ধটা কত হবে? হ্যাঁ, আমরা তো জানি যে ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে আর এর মানটা হবে 26 ব্যাস, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে থাকবে হচ্ছে 13। তাহলে এই যে পার্কের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি 13। এরপরের প্রশ্নটা হচ্ছে, এরপরে আরেকটা অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তাহলে আমি ধরে নেই যে এইটা মনে করি 2 মিটার। তাহলে এই পার্কটিকে বেষ্টন করে বলা আছে, সেজন্য পার্কের চারপাশেই দুই যে এভাবে আরেকটি পথ, এটা হচ্ছে পথ সহ পার্কের একটা বৃত্ত। তাহলে এই যে এই অংশটুকু হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তাহলে পার্কটিকে বেষ্টন করে 2 মিটার, সব দিকেই 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, এটা প্রশ্নেই দেওয়া আছে। এখন আমি যদি এই যে এখানে দুইটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, একটা হচ্ছে ছোট বৃত্ত, অর্থাৎ এটা হচ্ছে পার্কের বৃত্ত, আর একটা হচ্ছে পথ সহ পার্কটির বৃত্ত। ঠিক আছে, তাহলে আমি এটার ব্যাসার্ধ পেয়েছি। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধকে আমি ধরে নিব, এই যে বড় বৃত্তের ব্যাসার্ধটাকে আমি ধরে নেব ক্যাপিটাল আর। এখন আমার বলতে হবে যে আসলে ক্যাপিটাল আর সমান সমান কত। আমরা একটা জিনিস জানি যে বৃত্তের কেন্দ্র থেকে সব দিকে ব্যাসার্ধ যে সমান। তাহলে এই বৃত্তের কেন্দ্র এখান থেকে এটার ব্যাসার্ধ যত, এখান থেকে এটার ব্যাসার্ধ তত, এখান থেকে এটার দূরত্ব তত, অর্থাৎ সমান। তাহলে আমি বলতে পারি কি, এটা যদি 13 হয় তাহলে এটা কত? এটা অবশ্যই 13। এখন এই আর এর মানটি কত? আর হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। এটাকে যদি আমি ও বিন্দু দেই, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে আমাদের আর। তাহলে এই আর এর মানটি কত হবে? এই আর এর মানটি হচ্ছে এই 13 আর 2 এর যোগফল, অর্থাৎ ক্যাপিটাল আর, অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে 13 যোগ 2, অর্থাৎ 15। এতটুকু বুঝতে পেরেছ? যদি না বোঝো আমি আবারও একটু বোঝাচ্ছি। অর্থাৎ বড় যে বৃত্তটা আছে সেটার ব্যাসার্ধ যদি হয় আর, সেই আর এর মানটি হবে এতটুকু মান। আমরা আগের প্রশ্ন থেকে পেয়েছি 13, আর এটা যেহেতু 2 রাস্তার প্রশস্ত, সেজন্য 2 আর 13 যোগ করে আমরা ক্যাপিটাল আর এর মান পেয়েছি। এবার অঙ্কটা কিভাবে সমাধান করবে সেটা আমি একটু শর্টকাট বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাকে চাওয়া হয়েছে যেই রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত। আমি এখানে এই যে ছোট যে বৃত্তটা আছে সেই বৃত্তের ক্ষেত্রফল বের করব। আমি যদি ক্ষেত্রফলের সূত্র অনুসারে জানি যে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কোয়ার, এটা যখন আর এর মান ছোট আর, অর্থাৎ স্মল আর, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি আমি ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিয়ে দিই, বা এখান থেকে বড় বৃত্তটা থেকে যদি ছোট বৃত্তটাকে আমি নিয়ে যাই, তাহলে যে অংশটুকু অবশিষ্ট থাকবে সেটাই পথ।
এভাবেই আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে আমি প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। তাহলে আমরা শুরু করব। এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমাকে অবশ্যই একটি চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে আমরা একটু চিত্র অঙ্কন করে নিই, তারপরে কি কি লিখতে হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। আমি চিত্রটা অঙ্কন করলাম। এবার আমাকে লিখতে হবে বৃত্তাকার দেওয়া আছে, যেটা বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর ইকুয়াল 26কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব হচ্ছে 13। এটা হচ্ছে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ পেলাম। ঠিক তেমনিভাবে পথ সহ পার্কের ব্যাসার্ধ, পথ সহ পার্কের ব্যাসার্ধ, বলতো ব্যাসার্ধকে আমি কি ধরেছিলাম? আমরা চিত্রের মাধ্যমে দেখি পথ সহ পার্কের, যে এটা হচ্ছে পথ সহ পার্কের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এটা ধরে নিয়েছি ক্যাপিটাল আর ইকুয়াল হয়ে যাবে, সরি এখানে হয়ে যাবে, এটা দিয়ে যদি ভাগ করি 13, আমি 13 লিখব, আর ক্যাপিটাল আর হয়ে যাবে 13 যোগ 2 সমান সমান 15 মিটার। আমরা উপরেটাকেও মিটার দিব, যেহেতু 26 মিটার দেওয়া আছে পার্কের ব্যাসার্ধ। এখন আমার কাজ হচ্ছে ক্ষেত্রফল বের করব। পথ বাদে পার্কের ক্ষেত্রফল, পথ বাদে পার্ক যেটা দেওয়া আছে, অর্থাৎ ছোট বৃত্তের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে পাই আর স্কয়ার। এই আর এর মানটা আমি জানি, এই যে ছোট আর স্মল আর এর মানটা হচ্ছে 13, তাহলে আমরা পাই এর মানটাও জানি, পাই ইজ ইকুয়াল টু 3.1416। আমরা এটাকে এভাবে লিখতে পারি, পাই ইন্টু আর আর স্কয়ার, আর এর মানটা হচ্ছে 13 তার স্কয়ার। এই 13 স্কয়ার হচ্ছে 169, আর পাইটাকে আমি পায়ের মতো করে লিখে এখানে রেখে দিব, পরে আমি মানটা বসাবো। আর তুমি যদি চাও এখানে মান বসিয়ে দিবে, তাহলে এটাও করতে পারো যে পায়ের মান 3.1416 ইন্টু 13 স্কয়ার, এরপর এটা যে মান আসবে সেখানে বসিয়ে দিতে পারবে, এটাও করতে পারবে। এরপর আমরা পথ বাদে পার্কের ক্ষেত্রফল বের করেছি, পথ সহ পার্কের ক্ষেত্রফল বের করব। পথ, বুঝতে পারছো কি? যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে পরবর্তীতে ক্লাসে জানাবে যে আমি 6 নম্বর প্রশ্নটি বুঝতে পারিনি, আবার একটু করে দেন। ক্ষেত্রফল, সেই সূত্রটা হবে পাই আর স্কয়ার। এখানে আর এর মানটা হচ্ছে এই যে ক্যাপিটাল আর আর স্কয়ার। এই ক্যাপিটাল পায়ের মানটা রেখে দিব, ক্যাপিটাল আর এর মানটা কত পেয়েছি? আমি ক্যাপিটাল আর এর মানটা পেয়েছি 15, তাহলে 15 স্কয়ার, অর্থাৎ 15 যদি তুমি স্কয়ার করো তাহলে পাবা হচ্ছে 225। এখানে হচ্ছে 225, আর এই পায়ের মানটা এভাবে রেখে দিব। এই যে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে কিভাবে পথের ক্ষেত্রফলটা পাবো? পথ সহ পার্কের যে ক্ষেত্রফলটা পেয়েছি, বড় ক্ষেত্রফল থেকে এই ছোট ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি পথের ক্ষেত্রফল পাবো। তাহলে সুতরাং আমরা লিখব হচ্ছে, এখান থেকে লিখে নিব পথের ক্ষেত্রফল। পথের যে ক্ষেত্রফলটা আছে সেটা হবে, বড় ক্ষেত্রফল হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল 225, এরপর হচ্ছে পাই মাইনাস 169 পাই। এই 225 পাই থেকে 169 পাই বর্গমিটার। আমি উপরে সবগুলোকেই বর্গমিটার দিয়ে দিব, কারণ এগুলো ক্ষেত্রফল, এটাকেও বর্গমিটার দিয়ে দিব। এবার একটা কাজ করব, আমরা বিয়োগ করি। 225 থেকে 169 যখন চলে যাবে তাহলে থাকবে হচ্ছে 56 আর হচ্ছে পাই। এখন কাজ হচ্ছে 56 ইন্টু 3.1416। তোমরা ক্লাস 8-এ মাত্র 2টা ডিজিট ব্যবহার করতে, কিন্তু এখানে অবশ্যই তোমাকে 4টা ডিজিটই ব্যবহার করতে হবে, অর্থাৎ দশমিকের পর 4 ঘর পর্যন্ত ব্যবহার করতে হবে, নইলে তোমার অঙ্কের মানটা একটু চেঞ্জ হয়ে যাবে।
এবার যদি 56কে যদি 3.1416 দিয়ে গুণ করি তাহলে গুণফল পাবো হচ্ছে, তুমি ক্যালকুলেটর এটা করে নিবা, 175.92 বা 9296 বর্গ মিটার। আমাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, যে আমাকে চাওয়া হয়েছিল যে পথের ক্ষেত্রফল নির্ণয় করো, আমি পথের ক্ষেত্রফল নির্ণয় করে দিলাম। উত্তর হয়ে যাবে আমাদের পথের ক্ষেত্রফল 175.9296 বর্গ মিটার। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো। এই প্রশ্নটি মনে রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি হলো সেটি, এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাসায় এই প্রশ্নটি 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করবে, নইলে তুমি এই প্রশ্নটির অ্যান্সার করতে পারবে না, একটু ভুলে যাবে। এখানে তুমি যদি অনুশীলনীতে দেখো, সৃজনশীলে দেখো, এই জায়গায় যে ব্যাসের জায়গায় 144, আমাদের উদাহরণে এরকম একটি প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি 6 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমি নাম্বার দেন, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটি সমাধান করলাম। এবার আমরা 7 নম্বর প্রশ্নটি দেখি কি দেওয়া আছে আমাদের। 7 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্নটি একটু বড় হবে কিন্তু প্রসেসটা অনেক সহজ। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের মতো। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তাহলে 88 মিটার যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার পূর্ণ সংখ্যক ঘুরবে? অর্থাৎ একটি গাড়ির 2টি চাকা, একটি চাকার ব্যাস, অর্থাৎ মনে করবা ব্যাস যত বড় তাহলে চাকাটিও তত বড়, আর একটি চাকা যত বড় সেই চাকাটি তত কম ঘুরবে। একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতে চাকা যদি বড় হয় তাহলে সেটি ঘুরবেও কম, আর চাকা যদি ছোট হয় তাহলে সেটা ঘুরবেও বেশি। এই প্রশ্নটি আবারও পড়ে যেতে, একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, পেছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। 88 মিটার যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? এখানে প্রশ্নটা চাওয়া হয়েছে পূর্ণ সংখ্যক। তোমার মান যদি দশমিকেও আসে, সেই দশমিক তুমি রাখতে পারবে না। দেখি আমাদের প্রশ্নটি একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এটা মনে করো সামনের চাকা, এই চাকার ব্যাস দেওয়া আছে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেওয়া আছে 26। আবার এটা হচ্ছে পেছনের চাকা, এই চাকার ব্যাস দেওয়া আছে সেটা হচ্ছে 35। এখন এই চাকার ব্যাসার্ধ কি বের করা যাবে? অবশ্যই, কারণ 26কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এই চাকার ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ 13। আর এই চাকার ব্যাসার্ধ কত? এই চাকার আর এর মানটা হয়ে যাবে, তুমি যদি 35কে 2 দিয়ে ভাগ করো তাহলে 17.5। এই চাকার ব্যাসার্ধ আর এর মান বের হয়ে গেল। আর আমি প্রথম দিনই বলেছিলাম যে একটি নির্দিষ্ট একটা চাকা একবার ঘুরলে যে দূরত্বটা অতিক্রম করবে বা যে দৈর্ঘ্যটা যাবে, এটা হচ্ছে একটি বৃত্তের পরিধির সমান। একটি চাকা, এই চাকাটা যদি একবার ঘুরে, অর্থাৎ এই বিন্দু থেকে একবার ঘুরে আবার ওই বিন্দুতে আসে, তাহলে সেটি যে দূরত্ব অতিক্রম করবে এর মান যত হবে সেটাই ওই চাকার পরিধি। অর্থাৎ ওই চাকাটার পরিধি যত, ওই চাকা একবার ঘুরলে তত সেন্টিমিটার বলো মিটার বলো দূরত্ব অতিক্রম করবে। আমি আবারও বলে রাখছি, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই চাকাটার পরিধি বা এই চাকাটার পরিধি যত হবে, এই চাকাটা একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাই পরিধির সমান। আমি প্রশ্নটা সমাধান করছি। আমি শুরু করব হচ্ছে, দেওয়া আছে গাড়ির সামনের চাকার ব্যাস, গাড়ির সামনের চাকার ব্যাস, এটাতে তোমার চিত্র অঙ্কন করতে হবে না। ব্যাস 28 সেন্টিমিটার, তাহলে গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ আর ইকুয়াল 28কে যদি তুমি ভাগ করো, সরি ওইখানে 26 লিখে ফেলেছিলাম, এখানে 28 হবে। 28কে যদি তুমি ভাগ করো 2 দিয়ে তাহলে পেয়ে যাবা
14 সেন্টিমিটার। এরপরে লিখব হচ্ছে গাড়ির পেছনের চাকার। আমরা আরেকটা কাজ করে ফেলতে পারি, এটাকে R1 দিব, সামনের চাকার পরিধিও বের করতে পারি। গাড়ির সামনের চাকার পরিধি হচ্ছে 2πr1। তাহলে 2 লিখলাম, পাই লিখে দিব, পায়ের মানটা লিখে দিব 3.1416, আর হচ্ছে আর এর মানটা লিখে দিব 14। তাহলে যদি আমি সবগুলো গুণ করে দেই তাহলে আমি গুণফল পাবো। তুমি ক্যালকুলেটরের কাজটা করো, অবশ্যই ক্যালকুলেটরের কাজ করলে হচ্ছে 87.9648 সেন্টিমিটার পেয়ে যাবে। এই যে চাকাটি যদি একবার ঘুরে, সামনের চাকাটি যদি তোমার একবার ঘুরে, তাহলে কিন্তু 87.9648 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে তার পরিধি এত, একবার ঘুরলে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক একই রকমভাবে আমরা পেছনের চাকার কাজগুলো করে নেব। তাহলে লিখব হচ্ছে পেছনের চাকার ব্যাস, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 35 সেন্টিমিটার। ঠিক তেমনিভাবে পেছনের চাকার ব্যাসার্ধ, আমরা ওইটাকে R1 ধরেছিলাম, ওইটাকে ধরবো R2। তাহলে 35, বা তুমি অন্য কিছু ধরতে পারো, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পেছনের চাকার পরিধিটা কত হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যে পেছনের চাকার পরিধি, পেছনের চাকার পরিধি কেন বের করছি, তোমার এরকম প্রশ্ন হতে পারে না? অবশ্যই হতে পারে। সেটার উত্তর হচ্ছে, তুমি যদি পরিধি বের না করো তাহলে যে একটা চাকা একবার ঘুরলে যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্বটা তো তুমি পাবা না। সেই জন্য প্রথমে দেখো একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে 88 সেন্টিমিটারকে, সরি 88 মিটার দেওয়া আছে, সেই মিটার কত দূরত্ব অতিক্রম করবে, কত বার সংখ্যক, এটা বের করে হচ্ছে 2 × 3.1416 আর 2 এর মান হচ্ছে 17.5। এবার গুণ করো, ক্যালকুলেটরের সাহায্যে গুণটা করলে সেটা পেয়ে যাবে 109.956 সেন্টিমিটার। আমি ক্যালকুলেটরের গুণটা করে ফেলেছি, সেজন্য এখানে দেখালাম না, তোমরা সেই গুণটা নিজে নিজে করবে। আচ্ছা, সামনের চাকার পরিধি পেয়েছি আর পেছনের চাকার পরিধি আমরা পেয়েছি। হ্যাঁ, এবার আমরা একটা কাজ করব, যে দেখো যে মিটার দেওয়া আছে আমাদের কত দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার পূর্ণ সংখ্যক ঘুরবে। তাহলে আমরা এখানে 88 মিটারটাকে 88 মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। কেন? আমাদের প্রথম পরিধি কিন্তু সেন্টিমিটারে, দেখো, আবার দ্বিতীয় পরিধিও সেন্টিমিটারে। তাহলে আমার মিটারে রাখা যাবে না, দুইটা কখনো 2 এককে রাখা যাবে না, 1 এককে রূপান্তর করতে হবে। তাহলে 88কে যদি তুমি এই যে মিটারে নিতে চাও তাহলে 100 দ্বারা গুণ করে দিতে হবে। 100 দ্বারা গুণ করলে হচ্ছে 88 এত সেন্টিমিটার, 8800 সেন্টিমিটার, যেটা সেন্টিমিটারে চলে যাবে। তুমি সাইড নোট দিয়ে লিখে নিতে পারো যে যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, সেজন্য আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে সামনের চাকা কতবার ঘুরবে, পেছনের চাকা কতবার ঘুরবে সেটা বের করা। আমি বের করব সামনের চাকা কতবার ঘুরবে। সামনের চাকা ঘুরবে, দেখো আমাদের মোট দূরত্ব হচ্ছে 8800 সেন্টিমিটার কে ভাগ করব যে পরিধিটা পেয়েছি, একবার ঘুরলে যে দূরত্বটা অতিক্রম করে সেটা পরিধি পেয়েছি এত। তুমি খাতায় অবশ্যই অঙ্কটি করে নেবে, এটা এতবার। যদি ভার দিয়ে ভাগ করি তাহলে এটাকে ভাগ করলে ভাগফল আসবে 100.04 বার। আমাদের কি
পূর্ণ সংখ্যক বার বলেছে, সেজন্য দশমিকের পরে আর এই সংখ্যাটা রাখা যাবে না, অর্থাৎ আমরা সেটাকে নিয়ে যাব 100 বার ঘুরবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা পেছনের চাকার মানটা বের করে নেব। পেছনের চাকা ঘুরবে, পেছনের চাকা ঘুরবে 8800 ভাগ এখানে পরিধি, পেছনের চাকার পরিধি কত পেয়েছিলাম? পেছনের চাকা পড়েছে 109, এরপর হচ্ছে 956 সেন্টিমিটার, এত বার হয়ে যাবে। যদি তুমি ভাগ করো তাহলে ভাগফল আসবে হচ্ছে 80.032 বার। দেখো, এটাও আমাদের রাখা যাবে না দশমিকে, কারণ আমাকে প্রশ্নই বলে দেওয়া হচ্ছে পূর্ণ সংখ্যক বার নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 80 বার। এখন আবার প্রশ্নে কি চাওয়া হয়েছে দেখো তো, প্রশ্নটা একটু পড়ো তো, যে কতবার বেশি ঘুরবে, কোন চাকা বেশি ঘুরবে, সামনের চাকা কতবার বেশি ঘুরবে। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে সামনের চাকা বেশি ঘুরবে। দেখো 88 মিটার যাইতে সামনের চাকা ঘুরে হচ্ছে 100 বার আর পেছনের চাকা ঘুরে হচ্ছে 80 বার। তাহলে কোনটা বেশি ঘুরে? সামনের চাকা বেশি ঘুরে। তাহলে সামনের চাকা বেশি ঘুরবে কার চাইতে? পেছনের চাকার চাইতে। 100 মাইনাস 80 যদি এত বার, তাহলে এটার অ্যান্সার কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো, এটার অ্যান্সার হয়ে যাবে 20 বার। তাহলে আমাদের উত্তর, আমাদের এখানে যেহেতু জায়গাটা একটু সংকট, সেটা আমরা উত্তর লিখে দিব 20 বার। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। প্রশ্নটা আমি একটু সামারি করে দিচ্ছি। প্রশ্ন প্রথম ব্যাস যেটা দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধের মানটা বের করব, দ্বিতীয় ব্যাস যেটা দেওয়া আছে সেখান থেকে আবার ব্যাসার্ধের মানটা বের করব। তাহলে প্রথম চাকার পরিধি বের করব, দ্বিতীয় চাকার পরিধির মানটা বের করব। বের করার পরে প্রথম চাকা ঘুরে হচ্ছে, এরপরে যে মানটা দেওয়া আছে আমাকে, সেই মানটাকে আমি মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। কনভার্ট করার পরে এটাকে প্রত্যেকটা পরিধি দিয়ে ভাগ করে দিলে আমি প্রথম চাকা কতবার ঘুরবে, দ্বিতীয় চাকা কতবার ঘুরবে সেটা পেয়ে যাব। এরপরে হচ্ছে প্রশ্ন চাওয়া হচ্ছে কোন সামনের চাকা কতবার বেশি ঘুরবে, তাহলে আমরা বিয়োগ করে দিলে সামনের চাকা থেকে পেছনের চাকাটা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা আজকে 3টা প্রশ্ন সমাধান করব। এরপরের প্রশ্নটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নটি। দেখি 8 নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে। এখানে আমাদের 8 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা বৃত্তের পরিধি দেওয়া আছে, চারপাশের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 220, ওই বৃত্তের পরিধি অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র হবে, সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্নটি একটু দেখে নিচ্ছি চিত্রের মাধ্যমে। এই প্রশ্নে কিন্তু চিত্রটা অঙ্কন করতে হবে, তোমাকে চিত্রটা অবশ্যই অঙ্কন করে দিতে হবে এই প্রশ্নে। এখানে প্রশ্নটার উত্তরটা হবে যে আমাকে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। আমি বৃত্তটা অঙ্কন করে নিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই কম্পাসের সাহায্যে বৃত্তটা অঙ্কন করে নেবে। এই বৃত্তের অন্তর্লিখিত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, বৃত্তের ভিতরে অন্তর্লিখিত যেহেতু বলা আছে সেখানে একটা বর্গক্ষেত্র হবে, অর্থাৎ এই বাহু বর্গক্ষেত্র, তো প্রত্যেকটা বাহু সমান, এই বাহু এবং এই বাহু এবং এই বাহু, প্রত্যেকটা বাহু পরস্পর সমান হবে। আমরা ধরে নিব এ বি সি ডি হচ্ছে একটা বর্গক্ষেত্র বৃত্তের অন্তর্লিখিত, আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটা কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ পরস্পর সমান নয় সেটা অবশ্য জানি। তাহলে আমরা পেয়ে গেলাম এই বর্গক্ষেত্রের এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহু সমান এবং বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা। আমাদের এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান কে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল √2a। কর্ণ, কার কর্ণ সমান সমান? বর্গক্ষেত্রের কর্ণ ইজ ইকুয়াল টু √2a। এখানে এ হচ্ছে √2, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। আমাদের এই সূত্রটা দিয়ে সহজে অঙ্কটা করা যাবে। তাহলে অঙ্কটি কিভাবে শুরু করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখব, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, মনে করি বৃত্তের
ব্যাসার্ধ আর, এই যে ব্যাসার্ধ হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এটা আর। আমি আবার বলছি, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে আর সম্পূর্ণটা তো ব্যাস। এরপর হচ্ছে ABCD বর্গক্ষেত্রটি ওই বৃত্তের অন্তর্লিখিত। তাহলে ABCD বর্গক্ষেত্রটি ওই বৃত্তে অন্তর্লিখিত। তাহলে এই বৃত্তের পরিধি কত হবে? এই বৃত্তের পরিধি হবে 2πr। আবার প্রশ্ন মতে কিন্তু বলে দেওয়া আছে যে বৃত্তের পরিধি কিন্তু দেওয়া আছে, বৃত্তের পরিধি। তাহলে আমরা লিখে নিব প্রশ্ন মতে 2πr বৃত্তের পরিধি ইকুয়াল 220। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, বা এখান থেকে আরটাকে রেখে 220 ভাগ হচ্ছে 2π। এখন আমি মানটা বসাই দেব, 220 2 ইন্টু 3.1416। এখন তুমি একটা কাজ করবা, সেই কাজটি হচ্ছে 3.1416 এটার সাথে গুণ করে গুণফল দিয়ে এটাকে ভাগ করো, তাহলে দেখবো ভাগফল আসবে। এটা যদি আমি গুণ করে দেই, তাহলে গুণফলটা একটু লিখে দিচ্ছি, 220 একটা 6 পয়েন্ট, এই দুইটা গুণ করলাম, গুণফল হচ্ছে 28, তারপর হচ্ছে 32। ক্যালকুলেটরের সাহায্যে এটা করে নেবা, এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে ভাগফল আসবে আমাদের হচ্ছে 35.014। এটা কার মান? সুতরাং এই আর এর মান পেয়ে যাচ্ছে আমরা এটা। এখন দেখো তো, আমি যদি চিত্রটার দিকে আরেকটু লক্ষ্য করি, এই যে চিত্রটা লক্ষ্য করো, এই আর এর মান, এটার মান যদি 35 হয়, তাহলে এটার মান কত? এই আর আর এই আর পরস্পর সমান, কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ, প্রত্যেকটা ব্যাসার্ধ পরস্পর সমান। তাহলে এটা আর আর এটা আর, তাহলে বৃত্তের ব্যাসটা কত হয়ে যাবে? বৃত্তের ব্যাস হয়ে যাবে 2r। অর্থাৎ বৃত্তের ব্যাস আমরা পাবো, একটু লিখে নিচ্ছি, বৃত্তের ব্যাস, আমাদের অঙ্কে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, ব্যাস হয়ে যাবে 2r, অর্থাৎ 2 ইন্টু 35.01 যে 4। এরপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে 70 যদি এটা দিয়ে গুণ করো, তাহলে 70.028, এটা হয়ে যাবে এত মিটার, এটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এখন তোমাকে একটা লাইন লিখতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, অনেকের যেহেতু বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তাহলে লিখতে হবে বর্গের কর্ণ, বৃত্তের যে ব্যাসটা পাবো, বৃত্তের ব্যাসের সমান। মানে কি? মানে হচ্ছে এইখানে যদি চিত্রটা দেখো, যে দেখো এই চিত্রটার দিকে লক্ষ্য করো, বৃত্তের যে ব্যাস বর্গের, সেটাই কিন্তু কর্ণ। বর্গের কর্ণ এটা আর বর্গের কর্ণ এটা, তাহলে আমি একটা কর্ণ নিয়ে কাজ করব, তাহলে এই কর্ণের মান যত, বৃত্তের ব্যাসও কিন্তু ততই। সেজন্য আমি লিখে দিয়েছি বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস পরস্পর সমান। সেজন্য বর্গে, তাহলে সেই প্রশ্ন মতে আবারও লিখতে পারি, প্রশ্ন মতে যে আমি লিখে নিব যে বর্গের কর্ণ ইকুয়াল বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কত পেয়েছি? 70.028। তো বর্গের কর্ণ আমরা জানি, বর্গের কর্ণ ইকুয়াল হচ্ছে 2 প্রত্যেকটা বাহু ইন্টু এক বাহু, তাহলে ইকুয়াল 70.08, এতটুকু পেয়েছি। এবার আমরা একটা কাজ করব, আমরা √2কে ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে এক বাহু পেয়ে যাব, এক বাহু ইকুয়াল হয়ে যাবে 70.08 ভাগ √2।
এই √2 দ্বারা এটাকে ভাগ করো। আসলে ভাগফলটা কত আসবে? ভাগফলটা একটু তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারো যে ভাগফলটা কত আসে। সে ভাগফলটা আসবে হচ্ছে 49.732 মিটার। ঠিক আছে, তাহলে আমরা বর্গের এক বাহু পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছে যে আসলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম, সুতরাং এক বাহু। আমাদের উত্তর লিখে দিব এটাই। অ্যান্সারটা আমি এখানে একটু লিখে দিচ্ছি, উত্তর হয়ে যাবে 49.517 মিটার প্রায়। যেহেতু আমি সম্পূর্ণ ডিজিট ব্যবহার করি নাই, সেজন্য আমি প্রায়টা লিখে দিব। তাহলে আজকে 3টা প্রশ্ন করে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন তোমাকে পারতেই হবে, যেভাবে হোক তোমাকে 3টা প্রশ্ন বারবার প্র্যাকটিস করে নিতে হবে। একটু কষ্ট হবে, তারপরে এই 3টা প্রশ্ন যদি তুমি ভালো করে পারো, তাহলে এই অংশের বা এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসে তুমি পারবে। এতটুকু অবশ্যই আশা রাখি যে অবশ্যই এই প্রশ্নগুলো তুমি সমাধান করবে। ঠিক আছে, ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।